শুরুতে জানিয়ে দেব বিমানবন্দর সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে হুতিদের হামলা। জানিয়ে দেব ইউক্রেনের ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন শত শত রুশ নাগরিক। অন্যদিকে রয়েছে বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীন পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এরপরে জানিয়ে দেব 14 বছর পর ফের তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তানে ভূমিকম্প, দুর্গম এলাকায় উদ্ধার কর্মীদের পৌঁছানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমানবন্দর সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে হুতিদের হামলা। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের 4টি কৌশলগত স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। হামলায় অব্যাহত রয়েছে 5টি ড্রোন এবং 1টি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার নাম প্যালেস্টাইন 2। একাধিক বিবৃতিতে এই হামলা দায় স্বীকার করে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। তারা জানিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই প্রথম হামলাটি চালানো হয় ইসরায়েলের অধিকৃত ইয়াফা অঞ্চলে। 2টি ড্রোন ব্যবহার করে সেখানে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। পরবর্তীতে হামলায় আশকেলন, নেঘেভ এবং ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে আরও 3টি ড্রোন পাঠানো হয়। তিনি দাবি করেন সব অভিযানই সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্রিগেডিয়ার সারি আরও বলেন, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন এবং অবরোধ চলবে ততদিন ইয়েমেনি হামলাও চলবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ইয়েমেনে থেকে ছোড়া একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন, তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। এদিকে ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়ল শত শত রুশ নাগরিক। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্টভ অঞ্চলের রাজধানী থেকে বাড়িঘর ছেড়ে প্রায় 3 শতাধিক মানুষ অন্যত্র চলে গেছেন। 2রা সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, এর আগে রাতভর ইউক্রেনের ড্রোন তাণ্ডব চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের 13টি ড্রোন ধ্বংস করেছে, তবে কতটি ড্রোন তারা শনাক্ত করেছে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। রোস্টভের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, একটি ভবনে অবিস্ফোরিত ড্রোন আবিষ্কার করার পর ওই ভবনে 320টি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ড্রোন হামলায় রোস্টভ অন ডন শহরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক শিশুসহ 3 জন আহত হয়েছেন। রোস্টভ অন ডন শহরের মেয়র আলেকজান্ডার স্ক্রিয়াবিন বলেন, বোমা ডিসপোজাল বিশেষজ্ঞরা অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বাসিন্দাদের একটি স্কুলে রাখা হয়েছিল। তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। কিয়েভের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও 2022 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করে আসছেন। এদিকে বিশেষ ট্রেনে করে সীমান্ত পেরিয়ে চীন গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ভিক্টরি ডে সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি বিশেষ সাজোয়াজান ট্রেনে চড়ে সীমান্ত অতিক্রম করেছেন। এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইউনহাপ সংবাদ সংস্থা। কুচকাওয়াজে কিম জং উন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। এটি কিমের প্রথম কোনো বহুপাক্ষিক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণ। কিমের সাজোয়া ট্রেনটি অত্যন্ত বিলাসবহুল এবং উচ্চ নিরাপত্তা সংবলিত। ট্রেনটিতে রয়েছে বিলাসবহুল খাবার পরিবেশনকারী রেস্তোরাঁ, কনফারেন্স রুম, অডিয়েন্স চেম্বার এবং শয়নকক্ষ। নিরাপত্তার কারণে ট্রেনটি ধীর গতিতে চলে, যার ফলে যাত্রায় সময় লাগে প্রায় 24 ঘন্টা। এটি 1959 সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় নেতার সামরিক কুচকাওয়াজে অংশ নিতে যাচ্ছেন। কিম ছাড়াও মিয়ানমার, ইরান, কিউবা সহ 26টি দেশের রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। 2015 সালে কিমের ঘনিষ্ঠ সহযোগী চোয়ে রিয়ং হ্যাং পিয়ংইয়ং থেকে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিলেন। বহির্বিশ্বে কিমের সফর সাধারণত বিরল।
এবং কেবলমাত্র বিশেষ আন্তর্জাতিক সমঝোতার সময় তিনি বিদেশ সফরে যায়। 2019 সালে চীন সফরের সময়ও কিম সাজোয়া ট্রেনে করে গিয়েছিলেন, যা ছিল চীন উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তির উপলক্ষে। কিমের দাদা কিম ইল সুং ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপ সফরে ট্রেন ব্যবহার করতেন এবং কিমের বাবা কিম জং ইল ট্রেনেই ভ্রমণ করতেন। এবারের কুচকাওয়াজে চীনের তিয়ানআমেন স্কোয়ারে হাজার হাজার চীনা সেনা মার্চ করবেন। 70 মিনিটের কুচকাওয়াজে চীনের সর্বাধুনিক অস্ত্র, ড্রোন বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক এবং শত শত যুদ্ধবিমান প্রদর্শিত হবে। এটি চীনের নতুন সেনা কাঠামোর প্রথম পূর্ণাঙ্গ প্রদর্শনী হবে। এদিকে 14 বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া। দীর্ঘ 14 বছর পর আবারও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তার্তুস বন্দর থেকে 6 লাখ ব্যারেল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এক সিরিয়ান কর্মকর্তা, যিনি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তেলটি রপ্তানি করা হয়েছে বি সার্ভ এনার্জি নামে একটি গ্লোবাল ওয়েল ট্রেডিং ফার্মের কাছে। সিরিয়া 2010 সালের পর প্রতিদিন 3,80,000 ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করলেও 2011 সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর বিরুদ্ধে শুরু হওয়া গৃহযুদ্ধ এবং পরবর্তী মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় দেশটি পুনরায় আন্তর্জাতিক তেল বাণিজ্যে যুক্ত হতে সক্ষম হয়েছেন। সিরিয়ান তেল ক্ষেত্রের বেশিরভাগই কুর্দি নিয়ন্ত্রিত উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে তেল উত্তোলনের কাজ চলছে। এটি সিরিয়ান অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, তবে আন্তর্জাতিক মহলে সিরিয়ার তেল রপ্তানির বিষয়টি এখনও বিতর্কিত। এদিকে আফগানিস্তানে ভূমিকম্প, দুর্গম এলাকায় উদ্ধারকর্মীদের পৌঁছানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের সরকার আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। দেশটিতে আঘাত হানা 6 মাত্রার ভূমিকম্পে এই পর্যন্ত 812 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা সোমবার রাতভর উদ্ধার অভিযান কার্যক্রম চালিয়েছেন। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় পৌঁছানোর জোর প্রচেষ্টা চালাচ্ছেন, তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। বিশেষ করে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল কুনার প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে বেশ কিছু শিশু রয়েছেন। তাদেরকে সাদা কাপড়ে মুড়িয়ে শেষ বিদায় জানাতে জানাজায় আদায় করেন স্থানীয়রা। এই সময় তাদের পাশে হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর কাজ চলে। 22 বছর বয়সী জাফর খান বলেন, আমাদের ঘর পুরোপুরি ভেঙে গেছে, কয়েকজন শিশু নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ভূমিকম্পের রফ জাফর তার ভাইয়ের সঙ্গে জালালাবাদের নোরাগালে আশ্রয় নিয়েছেন, যদিও তার পা ভেঙে গিয়েছে। ধারণা করা হচ্ছে এই দুর্যোগ যুদ্ধবিধ্বস্ত তালেবান প্রশাসনের সম্পদকে আরও কঠিন চাপে ফেলবে, কারণ দেশটির আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ব্যাপক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে অনেক আফগানকে ফেরত পাঠানো হয়েছে, ফলে নতুন করে চাপে পড়েছে তালেবান সরকার। কাবুলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আমরা আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। ভূপৃষ্ঠ থেকে মাত্র 6 মাইল গভীরে ভূমিকম্প অনুভূত হওয়ায় ক্ষয়ক্ষতির ভয়াবহ আকার ধারণ করেছে। রয়টার্সকে তিনি বলেন, আমাদের সহযোগিতা প্রয়োজন, কারণ অনেক মানুষ মারা গেছে এবং অনেকেই তাদের ঘরবাড়ি হারিয়েছেন।